আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ট্যাগ কোশ্চেন শেখাবো। আজকের এই একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের ট্যাগ কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মগুলো দিয়ে দেওয়ার, যেগুলো তোমরা শিখলে ট্যাগ কোশ্চেনে 5-এ 5 নিশ্চিত থাকবে তোমাদের। তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নিই যে ট্যাগ কোশ্চেন কী। ট্যাগ কোশ্চেন হচ্ছে বক্তা শ্রোতাকে কোনো একটা কথা বলে ওই কথার শেষে একটা প্রশ্ন ছুড়ে দেয়, সেটাই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। যেমন ধরো যে আমি বললাম দিস লেসন ডিলস উইথ ট্যাগ কোয়েশনস, এই লেসনটা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচিত। এখন এই কথা বলে তারপর তোমাদের বললাম ডাজেন্ট ইট, তাই নয় কি? এখন তোমরা বললে যে হ্যাঁ তাই, আজকের লেসনটা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচিত। মূলত এইটুকুই হলো ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ করার জন্যে 3টা কাজ করা লাগে, তোমরা মনে রাখবে। প্রথম কাজটি হচ্ছে ভার্ব খুঁজে বের করে বসাবে। দ্বিতীয় কাজ অ্যান্টি মানে নট যুক্ত করবে। 3 নম্বর কাজ সাবজেক্ট বসাবে। এবার তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা অপারেটর আমরা বলি। এই অক্সিলারি ভার্ব অথবা অপারেটরটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই যে ভার্বগুলো আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, মাস্ট, উড, টু, ডাজ, এই ভার্বগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি বাক্যের মধ্যে এই ভার্বগুলো থাকে তাহলে সেটা প্রথমে বসাতে হবে, তারপর তার সাথে নট যুক্ত করতে হবে, অর্থাৎ এনটি যুক্ত করতে হবে। আর এখানে অ্যাম নট সমান আরেন্ট হয়ে যাবে, শ্যাল নট সমান শ্যান্ট হয়ে যাবে, উইল নট সমান ওন্ট হয়ে যাবে, ক্যান নট সমান ক্যান্ট হয়ে যাবে। মানে এই চারটা একটু ভিন্ন রকমের। এই ভার্বগুলোর মধ্যে সবগুলোর সাথে এনটি যুক্ত করতে পারবে, কিন্তু এই চারটার সাথে নট যুক্ত করলে এরকম হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে। এরপর লক্ষ্য করো, আমরা মেইন নিয়মে চলে যাই। খেয়াল করো প্রথম নিয়মটি, ট্যাগ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হয়। আর এক্ষেত্রে মনে রাখবে যে বাক্যের মধ্যে নাবোধক শব্দ থাকলে এনটি হয় না, মানে তখন আর নট হয় না। একটা উদাহরণ দেখো, হি ইজ এ টিচার। এখানে লক্ষ্য করো আমাদের প্রথম কাজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, সেটা আমরা বসাইছি। এরপরে আমরা এনটি যুক্ত করেছি। 3 নম্বর কাজ সাবজেক্ট বসাতে হয়, আমরা এই বাক্যের সাবজেক্ট আছে হি, সেটা আমরা এখানে বসাইছি। তাহলে আমাদের উত্তরটা হলো ইজেন্ট হি। এরপর লক্ষ্য করো দ্বিতীয় নিয়ম, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে কি করবে? বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ লিখবে, ভার্ব হিসেবে ডাজ বসাবে। ইডি যুক্ত অথবা পাস্ট টেন্সে থাকলে ভার্বটা তাহলে ডিড বসাবে, এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসাতে হবে। অর্থাৎ এসিএস নাই, ইডি যুক্ত বা পাস্ট টেন্সেও নাই, তখন ডু বসাবো আমরা। এবার উদাহরণ দেখো, হি লিভস ইন ইসলাম। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমরা কি করব? আমরা দেখব যে মূল ভার্বের সাথে কি আছে। মূল ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এসিএস যুক্ত করা আছে, ইএস যুক্ত করা থাকার কারণে আমরা এখানে ডাজ বসাইছি। তারপরে দ্বিতীয় কাজ আমরা এনটি যুক্ত করছি। 3 নম্বর কাজ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি বসাইছি। তাহলে আমাদের উত্তরটা হলো ডাজেন্ট হি। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো যে হি প্লেইড ওয়েল। এখানে ভার্বের সাথে ইডি যুক্ত আছে, তাই আমরা ডিড বসিয়েছি। তারপরে দ্বিতীয় কাজ এনটি যুক্ত করেছি। 3 নম্বর কাজ এই বাক্যের সাবজেক্ট আছে দে, তাই আমরা দে বসাইছি। তাহলে আমাদের উত্তরটা হলো ডিডেন্ট দে। এরপরে লক্ষ্য করো পরবর্তী উদাহরণটা, এখানে ভার্ব আছে প্লে। প্লে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই, এসিএস নাই, ইডি নাই, এটা পাস্ট টেন্সেও নাই, তাই আমরা কি করব যে অন্যান্য ক্ষেত্রে ডু বসাতে হয়, তাই আমরা এখানে ডু বসিয়েছি। এরপরে আমরা এনটি যুক্ত করেছি। তারপরে আমরা এই বাক্যের সাবজেক্ট বসাইছি দে, ডোন্ট দে। এরপর লক্ষ্য করো পরবর্তী নিয়মটি, যদি মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয় অথবা লেট দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা সরাসরি উইল ইউ ব্যবহার করব। মূল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে বাক্য শুরু হলে আমরা সরাসরি উইল ইউ বসাবো। যেমন এখানে উদাহরণটা দেখো যে গো হোম, গো হচ্ছে ভার্ব, তাই আমরা উত্তরে লিখেছি উইল ইউ।
আবার এখানে লেট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা উত্তরে লিখেছি উইল ইউ। কিন্তু মনে রাখবে লেটস অথবা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে হবে শ্যালুই। যেমন এখানে লেটাস আছে বাক্যের শুরুতে, তাই আমরা বসিয়েছি শ্যালুই। এরপরে দেখো 6 নম্বর নিয়মটি, সামথিং, নাথিং, এভরিথিং ইত্যাদি আইএনজিযুক্ত সাবজেক্ট থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট। যেমন উদাহরণস্বরূপ দেখো নাথিং ওয়াজ গুড, এইখানে আমাদের ভার্ব আছে অক্সিলারি ভার্ব ওয়াজ, সেটা বসিয়েছি। 2 নম্বর কাজ করতে হয় যে এনটি যুক্ত করতে হয়, কিন্তু নাথিং তো এখানে নাবোধক শব্দ, তাই আমরা এনটি বসাতে পারবো না। আর 3 নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট বসাতে হয়, এখানে সাবজেক্ট আছে আমাদের আইএনজি যুক্ত, তাই এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট, তাই আমরা এখানে ইট বসিয়েছি। তাহলে আমাদের উত্তরটা হলো ওয়াজ ইট। এরপরে 7 নম্বর নিয়মটি দেখো, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অ্যানি ওয়ান, অ্যানি ম্যান, অ্যানি মাদার, অ্যানি ফাদার, অ্যানি দিয়ে কোনো সাবজেক্ট যদি যুক্ত থাকে, কোনো নাউন যুক্ত থাকলে তাহলে সেটার পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো দে। উদাহরণস্বরূপ দেখো যে এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, তো এখানে ওয়ান্টস আছে ভার্বের সাথে এস যুক্ত, তাই ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে ডু বসিয়েছি। কেন বসিয়েছি সেটা একটু পরে আমি তোমাদেরকে বলবো। তারপরে দ্বিতীয় কাজ এনটি যুক্ত করা হয়, এনটি যুক্ত করেছি। 3 নম্বর কাজ সাবজেক্ট আছে এভরিওয়ান, এর পরিবর্তে আমরা সাবজেক্ট বসিয়েছি দে, ডোন্ট দে। তো এখানে আমরা ডাজ না বসিয়ে ডু কেন বসাইলাম সেটা একটু বলি, যে দে হচ্ছে প্লুরাল, তাই দে এর সাথে প্লুরাল ভার্ব বসাতে হবে, ডাজ বসানো যাবে না, বসাতে হবে ডু, তাই আমরা বসিয়েছি ডোন্ট দে। আর এটার জন্য তোমরা এই প্রথমে একটুখানি শীটের প্রথমে একটু দেখে নিবে, এইটুকু দেখে নিবে একটু, যে দে এর সাথে ডাজ বসানো যায় না, বসাতে হয় ডু, ইজ বসানো যায় না, বসাতে হয় আর, হ্যাজ বসানো যায় না, বসাতে হয় হ্যাভ, মানে প্লুরালগুলো বসাতে হয়। এইটুকু তোমরা একটু পড়ে নিবে তাহলেই হবে। এরপরে লক্ষ্য করো পরবর্তী নিয়মটি, খেয়াল করো এখানে 8 নম্বর নিয়মটি, নো, নট, নোবডি, নান, হার্ডলি, স্কেয়ার্সলি, বিয়ারলি, রিয়ারলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো হচ্ছে নাবোধক শব্দ, তাই এগুলো বাক্যের মধ্যে থাকলে এনটি হবে না, মানে নট যুক্ত করা যাবে না। তাহলে এই উদাহরণটি এবার লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে হি হার্ডলি কামস হিয়ার, এখানে ভার্বের সাথে আমাদের ইএস যুক্ত আছে, তাই আমরা প্রথমত ডাজ বসাইছি। দ্বিতীয় কাজ হার্ডলি থাকার কারণে এনটি যুক্ত করি নাই। 3 নম্বর কাজ সাবজেক্ট আছে হি, আমরা সেটা বসাইছি হি, তাহলে আমাদের উত্তরটা হলো ডাজ হি। এরপর লক্ষ্য করো এখানে 9 নম্বর যে নিয়মটি আছে আমাদের সেটি খেয়াল করো। 9 নম্বর নিয়মে এখানে বলা হয়েছে যে ট্যাগ করার সময় মানুষ ছাড়া অন্য সব কিছুকে বস্তু ধরা হয়, আর বস্তু যদি একটি হয় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট, আর বস্তু যদি একাধিক হয় এর পরিবর্তে সাবজেক্ট হবে দে। এটা ভালোভাবে মনে রাখবে, মানুষ ছাড়া সব কিছুকে বস্তু ধরবো, আর বস্তু একটা হলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট, আর যদি বস্তু একাধিক হয় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে। উদাহরণটা লক্ষ্য করো এবার, যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বাইটস মানে কামড়ানো, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে ইএস যুক্ত আছে, তাই আমরা প্রথমত ভার্ব হিসেবে বসিয়েছি ডাজ, দ্বিতীয়ত এনটি যুক্ত করা লাগে, কিন্তু সেলডম নাবোধক শব্দ থাকার কারণে এনটি যুক্ত করা হবে না। 3 নম্বর সাবজেক্ট আছে এ বার্কিং ডগ, মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর, তো একটা কুকুর যেহেতু আমরা এটাকে একটা বস্তু ধরবো, তাই আমরা সাবজেক্ট বসাবো ইট, তাই আমরা এখানে সাবজেক্ট বসিয়েছি ইট, ডাজ ইট, তাহলে আমাদের ফাইনালি উত্তরটা হলো ডাজ ইট। এরপর লক্ষ্য করো, যদি সাবজেক্ট ধরাছোঁয়া বা দেখা না যায় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট। যেমন এখানে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, এখানে অনেস্টি হচ্ছে সততা, যেটা ধরাছোঁয়া দেখা যায় না, তাই এটার পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো ইট। তাইলে আমরা একটুখানি লক্ষ্য করি, এখানে প্রথম কাজ আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, সেটা বসিয়েছি। দ্বিতীয় কাজ এনটি যুক্ত করা লাগে, সেটা করেছি। 3 নম্বর কাজে সাবজেক্ট বসাতে হয়, তো এখানে অনেস্টি আছে সাবজেক্ট, এর পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো ইট, তাই আমরা ইট বসিয়েছি, তাহলে আমাদের উত্তরটা হলো ইজেন্ট ইট। এরপরে 11 নম্বর নিয়মটি লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করতে হবে, অর্থাৎ মূল যে বাক্যাংশ সেটা
ট্যাগ করতে হবে। যে যে বাক্যটা কমপ্লেক্স বাক্যে আমরা জানি যে একাধিক বাক্যাংশ থাকে, তো সেখানে যে বাক্যাংশটা অন্য বাক্যাংশের সাহায্য ছাড়া চলতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যদি বুঝতে না পারো প্রিন্সিপাল ক্লজ কোনটা, তাহলে সেক্ষেত্রে শেষের অংশের ট্যাগ করবে, শেষের অংশের ট্যাগ করলেও হবে। তো এখানে লক্ষ্য করো উদাহরণটি, ইফ ইউ কাম আই শ্যাল গো, আমরা শেষের অংশ ট্যাগ করেছি, আই শ্যাল গো এই অংশের ট্যাগ করেছি। তো শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, সেটার সাথে আমরা এনটি যুক্ত করে বসিয়েছি শ্যান্ট, তারপরে সাবজেক্ট আছে আই, তাই আমরা বসিয়েছি আই, শ্যান্টাই আমরা এই অংশ ট্যাগ করেছি। এরপরে 12 নম্বর নিয়মটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে আই থিঙ্ক, আই গেস, আই ফিল, আই হোপ ইটিসি যদি থাকে তাহলে এর পরের ক্লজ অনুসারে মানে পরের বাক্যাংশ অনুসারে ট্যাগ করতে হবে। এক কথায় আমরা পরের অংশ ট্যাগ করব। তো এখানে আই থিঙ্ক থাকার কারণে আমরা এইটুকু বাদ আমরা পরের অংশ ট্যাগ করেছি, হি ইজ অনেস্ট ইন হিজ ডিউটি, এইটুকু আমরা ট্যাগ করেছি। তাহলে এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, আমরা সেটি বসিয়েছি। দ্বিতীয় কাজ এনটি যুক্ত করা লাগে, সেটি করেছি। 3 নম্বর কাজ সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট আছে হি, তো আমরা সেটা বসিয়েছি। তাহলে আমাদের ফাইনালি উত্তরটা আসলো ইজ এন্ড হি। এবার দেখো 13 নম্বর যে নিয়মটি সেটি সেম 12 নম্বরের মতোই, তবে একটুখানি চেঞ্জটুকু তোমরা খেয়াল রাখবে। যে এখানে বলা আছে আই থিঙ্ক, আই গেস, আই ফিল, আই হোপ ইটিসি, এরপর যদি দ্যাট থাকে তাহলে পরের অংশের তাহলে প্রথম অংশের ট্যাগ করতে হবে, দ্যাট থাকলে প্রথম অংশের ট্যাগ করতে হবে। যেমন দেখো যে আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট ইন হিজ ডিউটি, আমরা কিন্তু এই পূর্বের বাক্যটা 12 নম্বরের নিয়মের জন্য যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই এখানে দিয়েছি, শুধুমাত্র এখানে দ্যাট যুক্ত করে দিয়েছি। তাহলে এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে দ্যাট যেহেতু আছে তাই আমাদের আগের অংশ ট্যাগ করতে হবে, অর্থাৎ আমাদের ট্যাগ করতে হবে আই থিঙ্ক এই অংশটুকু। তাহলে থিঙ্ক ভার্বের সাথে এস ইএস যুক্ত নাই, ইডি যুক্ত বা পাস্ট টেন্সেও নাই, তাই আমরা কি দিব, ডু। 2 নম্বর কাজ এনটি যুক্ত করব, ডোন্ট। 3 নম্বর কাজ সাবজেক্ট আছে এখানে আই, তাহলে আমরা দেব আই, ডোন্ট আই। তাহলে আমাদের উত্তরটা ফাইনালি আসলো ডোন্ট আই। এরপরে 14 নম্বর যে নিয়মটি আছে সেটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস এরকম আস থাকে তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে উই। এখানে উদাহরণটা দেখো, সাম অফ আস রোজ আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে রোজ হচ্ছে রাইজের পাস্ট টেন্স, তাই আমরা ডিড দিব, ভার্ব হিসেবে নিব ডিড যেহেতু পাস্ট টেন্স আছে। তারপরে এনটি যুক্ত করব ডিডেন্ট, তারপরে সাবজেক্ট এখানে সাম অফ আস, এর পরিবর্তে আমরা বসাবো উই, তাহলে আমাদের উত্তরটা আসলো ডিডেন্ট উই। 15 নম্বর নিয়মটি লক্ষ্য করো, সাবজেক্ট অল অফ ইউ, সাম অফ ইউ এরকম যদি ইউ থাকে তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইউ, কারণ ইউ এর সাবজেক্ট অবজেক্ট একই, আমরা ইউই বসাবো। তো উদাহরণ দেখো, অল অফ ইউ আর লেজি, এখানে আর আছে আমরা বসাইছি সেটা, দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করেছি আর অ্যান্ড। 3 নম্বর কাজ ইউ এর অল অফ ইউ এর পরিবর্তে সাবজেক্ট বসিয়েছি ইউ, তাহলে আমাদের উত্তরটা হলো আর অ্যান্ড ইউ। এবার পরের নিয়মটি দেখো 16 নম্বর, সাবজেক্ট অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম এরকম দেম থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে, কারণ আমরা জানি যে দেম এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে দে। উদাহরণস্বরূপ দেখো যে অল অফ দেম আর লেজি, এখানে আর আছে তাই আমরা আর বসিয়েছি, এনটি বসিয়েছি, দ্বিতীয় কাজ আর এন্ড। 3 নম্বর কাজ সাবজেক্ট বসাতে হবে, তো দেম থাকার কারণে অল অফ দেম থাকার কারণে আমরা সাবজেক্ট বসাবো দে, তাহলে আমাদের উত্তরটা হলো আর এন্ড দে। এরপরে লক্ষ্য করো 17 নম্বর নিয়মটি, এটি খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খেয়াল করো 17 নম্বর নিয়মটি। এখানে বলা হয়েছে দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য বিস্ট অ্যাটসেট্রা প্লাস ইন হার, ইন হিম অথবা ইন আসও থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে এগুলো দ্বারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে একটা ধারণা বোঝায় বা গুণ বোঝায়, তাই সাবজেক্ট হবে ইট। তো এখানে আমাদের কি করতে হবে যে খেয়াল রাখতে হবে দ্য মাদার দ্বারা মা, ফাদার দ্বারা বাবা এরকম বোঝায় না, বরং বোঝায় মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব এরকম বোঝায় মানে গুণ বোঝায়, তাই আমরা সাবজেক্ট বসাবো ইট। উদাহরণস্বরূপ দেখো দ্য মাদার রোজ ইন হার, তো এইখানে আমাদের রোজ আছে পাস্ট টেন্স, রাইজের পাস্ট টেন্স রোজ, তাই আমরা ডিড বসিয়েছি। 2 নম্বর কাজ আমরা এনটি যুক্ত করেছি ডিডেন্ট। 3 নম্বর কাজ আমরা সাবজেক্ট বসাবো ইট, তাহলে ডিডেন্ট ইট, আমাদের উত্তরটা হলো ডিডেন্ট ইট।
18 নম্বর নিয়মটি লক্ষ্য করো, অসম্পূর্ণ বাক্য যদি থাকে তাহলে সেটাকে সম্পূর্ণ করে তারপরে ট্যাগ করতে হয়। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, এই বাক্যটা যদি সম্পূর্ণ করি তাহলে এরকম হয় আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হবে আই উইশ থেকে। উইশ ভার্বের সাথে কিছু যুক্ত নাই, তাই আমরা বসাইছি ডু, এনটি যুক্ত করব ডোন্ট, সাবজেক্ট দেবো আই, ডোন্ট আই। তাহলে অসম্পূর্ণ বাক্য তুমি সম্পূর্ণ করে মনে মনে সম্পূর্ণ করে তারপরে ট্যাগ করতে হবে। তাহলে আমাদের ট্যাগটা হলো ডোন্ট আই। এরপরে লক্ষ্য করো কামাল, একটা নাম শুধুমাত্র দেওয়া আছে, তো আমরা এটাকে সম্পূর্ণ যদি করি কামাল ইজ এ ডক্টর, কামাল ইজ এ টিচার, কামাল ইজ এ ফার্মার, তাহলে আমাদের উত্তরটা আসে ইজেন্ট হি। এরপরে দেখো টাইগার, একটা অসম্পূর্ণ বাক্য, তো আমরা সম্পূর্ণ করলে হয় টাইগার ইজ এ পাওয়ারফুল অ্যানিমাল, টাইগার দিয়ে যে কোনো একটা বাক্য তৈরি করব, তারপরে আমরা সেটা ট্যাগ করব। তাহলে আমাদের ট্যাগটা হলো ইজেন্ট ইট। যদি আমরা বলি টাইগার ইজ এ পাওয়ারফুল অ্যানিমাল, তাহলে কি হবে যে ইজ, অ্যান্টি দিব ইজেন্ট, সাবজেক্ট টাইগার যেহেতু বস্তু তাই আমরা সাবজেক্ট বসাবো ইট, তাহলে আমাদের উত্তরটা হলো ইজেন্ট ইট। এরপর আমরা 19 নম্বর নিয়মটি দেখি। এখানে বলা হয়েছে যে ভার্বের সংক্ষিপ্ত রূপ থাকতে তার সঠিক ফর্ম বুঝে তারপর ট্যাগ করতে হবে। তো এখানে লক্ষ্য করো হি ইজ, এখানে এস দ্বারা হ্যাজও বোঝায় আবার ইজও বোঝায়। যদি এসের পরে ভার্ব 3 থাকে তাহলে আমরা এটাকে হ্যাজ ধরব, আর ভার্ব 3 না থাকলে আমরা ইজ ধরেই করব। তো এইখানে আমরা এটাকে ইজ ধরব, দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করব ইজেন্ট, 3 নম্বর কাজ সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট আছে হি, তাহলে আমরা বসাবো হি, ইজেন্ট হি। এরপর দেখো যে ডি যদি থাকে, হ্যাডের শেষেও ডি আছে, উডের শেষেও ডি আছে, তো আমরা এটা হ্যাডও ধরতে পারি, উডও ধরতে পারি। যদি এটার পরে ভার্ব 3 থাকে তাহলে আমরা ধরবো হ্যাড, তাহলে আমাদের উত্তরটা হলো এখানে হ্যাড অ্যান্ড হি। আর যদি ডির পরে ভার্ব 1 থাকে তাহলে আমরা সেটাকে ধরবো উড, উড ধরে করব উড অ্যান্ড হি। এরপরে 20 নম্বর যে নিয়মটি সেটি লক্ষ্য রাখবে যে কমা দিয়ে সাবজেক্ট আটকানো থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট। কমার ভিতরে যাই থাকুক তুমি সাবজেক্ট দিবে ইট, যেমন আই ইজ এ প্রোনাউন, কমার ভিতরে আছে আই কিন্তু আমরা উত্তরে লিখেছি ইজেন্ট ইট। হি ইজ এ প্রোনাউন, ইজেন্ট ইট, ইউ ইজ এ প্রোনাউন, ইজেন্ট ইট। এই কমার ভিতরে যাই থাকুক তুমি সাবজেক্ট আকারে বসাবে ইট। তো এই কয়টা নিয়ম যদি তোমরা ভালোভাবে পড়তে পারো আশা করি তোমরা সবাই 5-এ 5 তুলতে পারবে ট্যাগ কোশ্চেনে। তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই শিটটা যদি তোমরা নিয়ে নিতে চাও, এটার মধ্যে তোমাদের সব গ্রামার আইটেমগুলো সুন্দরভাবে দেওয়া আছে। যদি তোমরা এই শিটটা পিডিএফ ফাইল কিনে নিতে চাও তাহলে 100 টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে দেওয়া, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে নক দিবে। 100 টাকা বিকাশ করবে, এটাই বিকাশ নাম্বার। বিকাশ করে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি তোমাদেরকে এই শিটটি পাঠিয়ে দিব। এখানে তোমাদের সব গ্রামার আইটেমগুলো দেওয়া আছে সুন্দরভাবে। তোমরা এই শিটটি কিনে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখানে তোমাদের আরও রাইটিং পার্টও দেওয়া আছে, রাইটিং পার্টের জন্যও তোমরা আরও একটা এক্সট্রা শিট পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।